ফজলে হুদা বাবুল, আপনার কাছে যেটা বলছিলেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম, বিএনপির কি সমস্যা জানেন? বিএনপি পোর খেতে খেতে বিএনপি কে সবাই মনে করেছে বিএনপি শুধু পোর খেয়েই যাবে। কারণ ম্যাডাম খালেদা জিয়া মারা গেলেন এই ভারতের সাথে যুদ্ধ করে 17 বছর। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল কাদম্বিনী মরে নাই। তারপরও ওনাদের সন্দেহ যায় না। আর এই 11 দলের মঞ্জু ভাইরা গোপনে বৈঠক করে আর সারাদিন ভারতের বিপক্ষে বলে। সারা দিন দিন রাত বললেও কি কোনো কাজ দিবে? আরে ভাই, আমাদের দেশের কথা তো তামিলনাড়ুতে পৌঁছে না, আমাদের দেশের কথা তো কানাডায় পৌঁছে না, আমাদের দেশের কথা কিন্তু পৌঁছে না রে ভাই। এটা আমাদের বুঝতে হবে। আমাদের পৌঁছানোর জন্য আমাদের তাদের সাথে বসতে হবে, আমাদের এক্সচেঞ্জ করতে হবে। যে তোমার কাছ থেকে আমি জিরা নিব, ঠিক আছে, আমার বিক্রমপুরের পুলি পিঠা তুমি নিবা। কিন্তু আমরা এটা বলতে ব্যর্থ হই। আমরা তাদের টেলিভিশন চ্যানেলগুলো এখনো দেখছি, আমাদের কোনো টেলিভিশন চ্যানেলগুলোকে আমরা দিল্লিতে দেখাইতে পারি না। আমি দিল্লিতে থেকেছি 6 বছর, বোম্বেতে 3 বছর, আমি পাইনি আমার চ্যানেলগুলো। তো এই যে একটা আমাদের পার্থক্য, আমাদের রাজনীতিবিদদের সবার এক বাক্যে পররাষ্ট্র নীতিগুলোর ক্ষেত্রে সবাই এক হতে হবে। এবং সেইটা হয়ে আমি বলি, বিএনপি যদি ভারতের সাথে, আবারও একটা কথা বলি, আপনার চ্যানেলে একবার আমি অনলাইনে এই ডেটা দিয়েছিলাম, বেগম খালেদা জিয়ার 2001 থেকে 5 শাসন আমলে পাটের অ্যান্টি ডাম্পিং শুল্ক দেয়া হলো। ভারতের সাথে আমরা দেন দরবার করলাম, রাজি হলেন না ওনারা আমাদের। কিন্তু তখন থেকে পাটের চাষের উপর একটা এসেছে। ম্যাডাম খালেদা জিয়া তারপর এটা নিয়ে বিচার চিঠি লিখেছে নরেন্দ্র মোদীকে, উনি রাজি হন নাই। নরেন্দ্র মোদী না, তখন ছিলেন আপনার পাগড়ি পরার মনমোহন সিং। তারপর এটা গেছে আপনার ম্যাডাম খালেদা জিয়া এটা WTO-তে পর্যন্ত নিয়েছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে, রায় বাংলাদেশের পক্ষে নিয়ে এসেছেন। আপনারা মানে এই যে মানে খামাখা বিএনপিকে, আমি জানি না কেন এই ন্যারেটিভটা তৈরি হয়েছে। আমরা তো রাজনীতিই তো করেছি ভারত বিরোধী রাজনীতি। ভারতের চোখে চোখ রাখবার কারণেই তো জনাব তারেক রহমানকে আজকে এই আয়নাঘরের মতো জয়েন্ট ইন্টারোগেশন সেলে থাকতে হয়েছে। পক্ষে যারা তারা হচ্ছে গোপনে বৈঠক করছে, কিন্তু উপরে করেছে মুজিবুর রহমান মঞ্জু। আসলেই কি আপনারা এরকম বৈঠক করেছেন ভারতের সাথে? আমাকে জিজ্ঞেস করছেন? না, উনি যেটা বলেছেন যে জামাতকে ইঙ্গিত করে বলেছেন যে জামাতের সাথে ভারতের, আপনারা তো জামাতে জোটে আছেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছি। উনি জামাতকে মেনশন করে বলেছেন। বিষয় হচ্ছে যে দেখেন, এই যে কতগুলো আমাদের ক্ষুদ্র রাজনীতি, সেটা হচ্ছে কারো সাথে কারো বসা বা না বসা, এটা আমি মনে করি, আমি বাউল ভাইয়ের সাথে একমত যে আমাদের এই ক্ষুদ্র চিন্তা রাজনীতির একে অপরকে অপবাদ দেওয়ার জায়গা থেকে সরে আসতে হবে। প্রথম কথা হচ্ছে, ভারত বিরোধী রাজনীতি আমরা কেন করব? কারণ আমি একটা দেশের বিরোধী কেন হব, বা বাংলাদেশ বিরোধী আরেকজন কেন হবে? কথা হচ্ছে, আমি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তারা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তারা আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছেন, অবশ্যই সেটার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু এর মানে এটা না যে আমি তার সারা জীবন তার পদানত হয়ে থাকবো, তার কথায় চোখে চোখ রেখে কথা বলতে পারবো না। আমাদের ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে নীতিটা গ্রহণ করা হয়েছে, সেটা হচ্ছে যেটা ফজলুদ্দাহ বাবুল ভাই বলেছেন যে এবারেই প্রথম এ ধরনের কঠোর বার্তা দেওয়া হয়েছে। বিষয়টা কিন্তু সেরকম না। ইন্টারিমের সময় আপনি দেখেছেন যে তাদের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানো হয়েছে আপনার সীমান্ত হত্যার ব্যাপারে। আমাদের ভারতের সাথে বেসিক্যালি যে প্রবলেমগুলো, তানিয়া, সেটা তো সেই কথাটাই তো আমি বলেছি যে এটা তো ভারতের পররাষ্ট্রনীতির ফেলিওর। ভারতের যেই পররাষ্ট্রনীতিটা সে গ্রহণ করেছে, সে চায় বিএনপিকেও সে তার প্রধানত বানাতে চায়, সে জামাতের সাথে গোপনে বৈঠক করতে চায়। কেন? প্রত্যেকটা জিনিসে সে চায় যে সবাই তার অনুগত হয়ে থাকবে। খবরও আছে, সেটা আমি বলছি, আমি ভারতের জায়গাটা থেকে বলছি যে সে বিএনপি যদি তার সাথে আজকে হাত মিলিয়ে ফেলে, তাহলে সে মানে তার কোনো সমস্যা নাই। কথা হচ্ছে, এখানে হাত মেলানোর প্রশ্ন আসবে কেন? এখানে বশ্যতা স্বীকারের প্রশ্ন আসবে কেন? এখানে প্রশ্নটা তো হচ্ছে আমার সাথে তোমার যে বিষয়গুলো আমাদের দেনা পাওনার বিষয়। একটা জিনিস সত্য, আমি আমার স্বার্থ দেখবো, ভারত ভারতের স্বার্থ দেখবে। ভারতের কাছে আমার স্বার্থ কি? ভারতের কাছে আমার স্বার্থ হচ্ছে আমার পানির ন্যায্য হিস্সা,
আমার সীমান্তে সে যেভাবে আমাকে বৈষম্যের শিকার করে, আমার লোকজন হত্যা করে, সেটা না করা। আর সবচাইতে বড় ইস্যু হচ্ছে যে বাংলাদেশের পলিটিক্সে সে ইন্টারফেয়ার করবে না। আমিও ভারতের ইন্টারনাল পলিটিক্সে ইন্টারফেয়ার করবো না, এবং সেই জন্যই তো ভারত আমাদের সাথে যে বন্দি বিনিময় চুক্তি যেটা করেছে, বন্দি প্রত্যার্পণ চুক্তি, এটা তো ভারত নিজের স্বার্থে করেছে। কারণ ভারতের বিচ্ছিন্নতাবাদীরা আমাদের দেশে এসে আশ্রয় নেয় বা আমাদের এখানে থাকে, আমাদের জেলখানায় ছিল, আমাদের এখান থেকে পরের বড়ুয়া, তারপরে আরো দুই একজনকে এভাবে আমাদের কিন্তু তাদের কাছে আমরা হস্তান্তর করেছি। কিন্তু দেখেন তারা কিন্তু এখনো ওসমান হাদি হত্যাকারীকে মানে হস্তান্তর করে নাই, শেখ হাসিনার মতো একটা ফাঁসির আসামিকে তারা এখন হস্তান্তর করছেই না। তো ভারতের এই জায়গাটায় একটা জিনিস ভারত যতক্ষণ পর্যন্ত না বুঝবে, আমাদের শৈশবে মনে আছে, বাউল ভাই ভালো বলতে পারবেন, আমাদের এখানে কপিল দেবের পোস্টার, সচিন টেন্ডুলকারের পোস্টার, আজহারউদ্দিনের পোস্টার ঘরে ঘরে লাগানো ছিল। কিন্তু এখন আপনি কোথাও ভারতীয় প্লেয়ারদের কোনো পোস্টার দেখবেন না, মিডল ক্লাসেও দেখবেন না, গ্রামে গঞ্জেও দেখবেন না। তাহলে এটা তো ভারতের বোঝা দরকার যে আমাদের দেশের মানুষ এই খেলাধুলা, ক্রীড়া সংস্কৃতির জায়গা থেকেও আস্তে আস্তে ভারতকে পরিহার করা শুরু করেছে। এটা কিন্তু কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির ব্যক্তির ইস্যু না, এটা একদম ওভারঅল একটা অ্যান্টি ইন্ডিয়ান মনোভাব মানুষের মধ্যে তৈরি হয়েছে, এবং এটার জন্য দায়ী ভারত, আমরা মোটেও দায়ী না। তো সেজন্য বলছি যে আমাদের এই জায়গাটায় ভারতকে বোঝাতে হবে, এবং ভারতের যারা এই ধরনের একচক্ষু নীতিতে বিশ্বাস করেন বা একচক্ষু নীতির বাইরে যে সমস্ত মানবাধিকার কর্মীরা আছেন, তাদেরকে এটা বুঝিয়ে কনভিন্স করতে হবে। এটা ভারত সরকার যদি তার এই নীতিটা পরিবর্তন না করে, সে যদি কোনো একটা বশ্যতার জায়গা থেকে বাংলাদেশকে সে না দেখে, সে যদি বাংলাদেশকে সম্মানের জায়গা থেকে দেখে এবং একজন প্রতিবেশী আকারে দেখে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, গ্লোবালাইজেশনের পরিস্থিতি এমন জায়গায় এসেছে। আমি সেদিন দেখলাম ভারতের যে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রীর কথা bলেছেন, তিনি বলছেন যে বাংলাদেশ দখল করতে তাদের নাকি 1 মিনিটও লাগবে না। এই যে দখল করতে লাগবে না বা এক ধরনের নিরাপত্তার বিষয়টি নিয়ে আসলে একটু আলোচনা করতে চাই জুবাইর বাবু। সেটা হচ্ছে শেখ হাসিনার রয়টার্সের দেয়া ইন্টারভিউ এবং তার পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নানা ধরনের উস্কানি, এবং যখন হচ্ছে 5ই অগস্টে তার এই কনফারেন্স, এর মাঝে এই বিষয়কে সামনে রেখে আমরা দেখেছি বেশ কয়েক জায়গায় বিশৃঙ্খল অবস্থা তৈরি করার চেষ্টা করা হয়েছে, এক ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হয়েছে, এবং অনেক বিশ্লেষক এটাও বলছেন যে বিভিন্ন জায়গায় যে বোমার মতো ঘটনা আসলে আমরা দেখেছি, আমরা গণমাধ্যমও তো সেটা কভার করেছি, যে মেট্রো রেলের নিচে বোমার মতো একটি জিনিস পাওয়া যাওয়ার পর এবং সেটি নিষ্ক্রিয় করা হয়েছে। অর্থাৎ এক ধরনের আতঙ্ক তৈরি করা, এক ধরনের নিরাপত্তাহীনতায় আছে বাংলাদেশের মানুষ, এটি বাইরে অনেকটা হচ্ছে প্রতিষ্ঠিত করবার যে জায়গাটি, এটি আপনার কাছে কি মনে হয় যে এত গোয়েন্দা সংস্থা আমাদের এই বিষয়গুলো নিয়ে আসলে কি পরিকল্পনা করছে তারা? একটা বিষয় আমি একটু আপনাকে বলি, ভারতের চোখে আমরা কিন্তু কোনো রাষ্ট্র না, ভারতের চোখে আমরা একটা বাজার। আপনি যদি ভারতের সাথে আমাদের টোটাল, বড় ভাই বলেছেন যে ভারতের সাথে আমাদের অনেক কিছু আছে, ব্যবসা বাণিজ্য, এই বিভিন্ন কিছু, আপনি যদি টোটাল হিসাবটা দেখেন, ভারত কিন্তু প্রতি বছরে যেমন বাণিজ্য ঘাটতি আছে আমাদের 8 বিলিয়ন ভারতের সাথে। তারপরে হচ্ছে ভারতে আমরা চিকিৎসা বাবদ চাই, বিলিয়ন বিলিয়ন ডলার আমরা সেখানে খরচ করছি। আপনি জানেন কি ভারতে আমরা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট টুরিস্ট, ভারতের প্রায় 23% টুরিস্ট হচ্ছে বাংলাদেশি ভারতের। এবং ভারতের যে ট্যুরিজমের ইনকাম, সেই ইনকাম অনুযায়ী যদি আপনি চিন্তা করেন, তাহলে আমরা কিন্তু বছরে প্রায় শুধু ট্যুরিজম বাবদ বোধহয় 8 থেকে 10 বিলিয়ন ডলার দিয়ে দিচ্ছি শুধু ট্যুরিজমে। আচ্ছা, তার মানে হচ্ছে টোটাল হিসাবটা যদি করেন, বাণিজ্যিক ভারসাম্য, হ্যাঁ বাণিজ্যিক ভারসাম্য, এই তো সেটাই বললাম যে 8 বিলিয়নের কথা বললাম। হ্যাঁ, তো সবকিছু মিলে আপনার প্রায় ভারত কিন্তু প্রতি বছরে বাংলাদেশ থেকে 50 বিলিয়নের মতো অ্যারাউন্ড নিয়ে যেত বাংলাদেশ থেকে, 50 বিলিয়ন। এটা কিন্তু খুব খুব সাধারণ বিষয় না। হাসিনা আমলে একটু অ্যাড করি, কমপ্লিমেন্ট করি, এই ফ্যাসিস্ট আমলে সারা পৃথিবীর মধ্যে ফরেন এক্সপার্টদের রেমিটেন্সের ক্ষেত্রে বাংলাদেশের স্থান ছিল 4র্থ সারা পৃথিবীর মধ্যে, মানে ভারতীয় রেমিটেন্সের ভিতরে, ভারতের রেমিটেন্সের ভিতরে। হোয়ারেস আমরা যে রেমিটেন্স ইনকাম করি সেখানে এই পুরো লিস্টে ভারত নাই, ভারত নয়। আপনি পয়েন্টটা বুঝেন। আচ্ছা, যাই হোক, এখন আমি যেটা বলতে চাচ্ছি, ভারতের চোখে আমরা একটি বাজার। ভারত কখনো আমাদেরকে রাষ্ট্র হিসাবে দেখে নাই, আমার মনে হয় না 71-এর পর থেকে তারা কখনো দেখেছে।
তারা রাষ্ট্র এই বাজারটা বড় হইতে দিয়েছে, তারা এই বাজারটাকে সুন্দর করতে দিয়েছে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু তারা আমাদেরকে সবসময় বাজার ভেবেছে, এবং যেই কারণে আপনি দেখবেন যে এই যে আমরা যেটা বলছি যে পলিটিক্যালি তাদের সাথে আসলে কিভাবে আমরা আচরণটা করব। আচরণটা তখন করবেন আপনি যখন রাষ্ট্র বনাম রাষ্ট্র হয়। আমরা কিন্তু আমি মনে করি বাংলাদেশের কোনো মানুষ ভারত বিরোধী না, ভারতের নীতি বিরোধী। সো এই যে নীতিগুলো তারা প্রণয়ন করে বাংলাদেশকে কেন্দ্র করে, সেটা কিন্তু হচ্ছে এই বাজার কেন্দ্রিক নীতি। কারণ বাংলাদেশটাকে যেহেতু তারা বাজার মনে করে সেই হিসাবে, সুতরাং এই বাজারে তো তাদের লোকজন লাগবে, এই টাকাটা উঠাবে, মানে ভাড়া দিবে, টাকা উঠাবে, এই লোক লাগবে না। এই লোক রাখার জন্য তারা এই আওয়ামী লীগের সবসময় পছন্দ ছিল, পছন্দের তালিকা তারা প্রথম। তাছাড়া তো জামাত ইসলাম, তো আপনি জানেন যে জামাত ইসলাম তো অ্যাকচুয়ালি ভারতীয় পার্টি, ভারতে তার প্রতিষ্ঠান, এবং বাংলাদেশ আমি যেটা বলি মাল্টিন্যাশনাল কোম্পানির মতো। এবং এই মাল্টিন্যাশনাল কোম্পানি জামাত ইসলাম আপনি দেখেন বাংলাদেশের একমাত্র বিদেশি দল বাংলাদেশ এই মুহূর্তে। সো এই যে ধরেন আজকে ইভেন আপনি যদি খেয়াল করে দেখেন তাদের একটা এক্সিবিশনের ভিতরে যেভাবে তারা সাজিয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি টবি সহ, সেখানে যেটা নিয়ে বিতর্ক আছে যে সেখানে জিয়াউর রহমানের ছবি নেই। তো এই যে বিষয়গুলো দেখলে আপনি টোটালটা দেখবেন যে তারা কিন্তু এখন বাংলাদেশে আমার মনে হয় যে তারা নতুন দালাল খুঁজছে। বড় ভাইয়ের ভাষায় বললাম যে দালাল, নতুন দালাল খুঁজছে, নতুন দালাল হয়তো পেয়েও যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে অতিভক্তি চোরের লক্ষণ। আপনি যখনই দেখবেন যে এই ধরনের ভক্তিগুলো করে তারা কেউ কেউ, যেমন এই যে শেখ মুজিবকে বিশাল ফলাও করে আবার নতুন করে নিয়ে আসা, এটা কিন্তু অতিভক্তির লক্ষণ। ঠিক আছে, শেখ মুজিব হচ্ছে ভারতের প্রতীক, আমাদের বাংলাদেশে ভারতের প্রতীক হচ্ছে শেখ মুজিব। সেই শেখ মুজিবকে আমি আবার ফলাও করে মানে আমার সামনে নিয়ে আসছি। তার অবদানকে আমি অস্বীকার করছি না, তার অবশ্যই বাংলাদেশের একজন রাজনীতিবিদ, তার অনেক অবদান রয়েছে। এই যে জামাতেরও অনেক ভুল রাজনীতি আছে, আমি মনে করি বাংলাদেশে এই ভুল রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে যদি আমরা সত্যিকার অর্থে ভারতের সাথে যদি আমরা একটা ভালো জায়গা অবস্থানে, রাজনৈতিকভাবে ভালো অবস্থানে যেতে চাই, রাষ্ট্র বনাম রাষ্ট্রে। তাহলে প্রথমে ভারতের থেকে এটা বোঝাতে হবে যে আমরা বাজার না, আমরা রাষ্ট্র। তো এই কাজটা প্রথমে আমাদের করতে হবে, এবং সেটার জন্য একটা সম্মিলিত একটা প্রচেষ্টা, সমস্ত রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টা লাগবে। কিন্তু যখন বিরোধী দলের এই ধরনের আচরণ হয় তখন কি আসলে সব রাজনীতি না, জামাত ইসলাম দেখেন, জামাত ইসলাম কিন্তু ভুল আজকে থেকে করেনি। 1947-এ তারা ভুল করেছিল, তারা 1971 সালে ভুল করেছিল, রাজনৈতিক ভুল। তারা 86-তে ভুল করেছে, রাজনৈতিক ভুল। ইভেন 24-এর পরে জামাত ইসলামের হাতে একটা দারুণ সুযোগ আসছিল তাদের সমস্ত ভুলটাকে ঢেকে একটা সুন্দর রাজনীতি করার। কিন্তু আমরা কি দেখলাম? আমরা কিন্তু ভয় পেয়ে গেলাম, যেভাবে জান্নাতের টিকিট বিক্রি করা শুরু হয়ে গেল। তো এই যে সমস্ত কিছু মিলে জামাতের, আমি মনে করি তারা সবসময় রাজনীতিতে ভুল করে। তো রাজনৈতিক ভুলটা যদি তারা না করে, বরং তাইলে কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য, এবং যেই বাংলাদেশটাকে আমরা নিয়ে যেতে, ওই যে সংস্কার বলি না, জুলাই সনদ, আমাদের মঞ্জু ভাই যখন প্রথমে শুরুই করলো জুলাই সনদ দিয়ে, তো জুলাই সনদ ততক্ষণ পর্যন্ত, এই জুলাই সনদ বাস্তবায়ন হবে না যতক্ষণ পর্যন্ত আপনার নিজের ভিতরে সংস্কার প্রতিষ্ঠা না করবেন।